হৃদ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে। আরশিকে এভাবে কাঁদতে দেখেনি এর আগে। নিশ্চুপে কান্না করা মেয়েরা হয় মায়াবতী। এরা কাদার সময় যেন আশেপাশের মানুষদের মাঝে মায়া ছড়াতে থাকে। আরশির এভাবে কান্না হৃদের বুকটা হাহাকার করলেও চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে সে, যেন আরশি কান্না নয় মায়া ছড়াচ্ছে। থাকুক না কিছুক্ষণ এই মায়া, কাঁদুক না সে, হালকা করুক নিজেকে। কাঁদলেই তো কষ্টগুলো হালকা হয়। মেয়েটা এখনো কাঁদছে। শহর জুড়ে বৃষ্টি নামুক, কষ্টগুলো দিক ধুয়ে। কান্না শেষে ক্লান্ত হয়ে পড়বে বুকে সে নুয়ে। না, একদমই মিলছে না। কিসব আহাম্মকের মতো বকছি। আচ্ছা, আজ বৃষ্টি হচ্ছে না কেন? হৃদের উপস্থিতি হয়তো টের পেয়েছে আরশি। তার কান্না থেমে গেছে। আরশি বলল, আমি কাঁদছি আর কেউ আমার দিকে চেয়ে আছে, কিছু বলছে না। ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক। তাই কান্না থামিয়ে চুপচাপ বসে রইল। হৃদ আমার পাশে এসে সেও দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো। আমি তাকে কিছু না বলে চুপচাপ বসে আছি। সে আমায় বলল, মনের কষ্ট কমেছে? আমি না বোঝার ভান করে চুপচাপ বসে রইলাম। আমার নীরবতা দেখে সে বলল, কাঁদলে তো কষ্টগুলো হালকা হয়, তাই তো এতক্ষণ মন ভরে কাঁদতে দিয়েছি। তবে তোমাকে কিন্তু কান্নায় খুব মায়াবী লাগে। আর একটু কাঁদো না, আমি দেখবো। জাস্ট একটু, বেশি না। আমি তার দিকে বেকুবের মতো তাকিয়ে আছি। উনি এমন ভাবে কথাগুলো বলছে, তাতে মনে হচ্ছে আমার এতক্ষণের কান্নায় অনেক মজা পেয়েছে সে, তাই আরেকটু মজা দেখানোর জন্য অনুরোধ করছে। এবার আমি ভ্রুকুচকে মুখ ফুটে বললাম, আমার কান্না নিয়ে আপনার রসিকতা করছেন? আমার কথায় সে হাহা করে হেসে উঠল। মনে হয় এখানেও অনেক বিনোদন পেয়েছে। তারপর বলল, জানো, আমি যেন কোথাও একটা শুনেছিলাম যে ছেলেরা সহজে কাঁদে না, আর মেয়েরা তো লিপস্টিক হারিয়ে গেলেও কান্না করে। আমি সোজাসুজি ভাবে বললাম, আমাকে মোটেও ওসব মেয়েদের সাথে মিলাবেন না, আর আপনি ঘুমাতে যান, আমায় একটু একা থাকতে দিন। আমার কথায় সে বলল, মানুষ তো মন খারাপের সময় একাই থাকতে চায়, কিন্তু তোমার তো এখন মন ভালো হয়ে গেছে, এখন একা থাকতেও তোমার কাছে বিরক্ত লাগবে। আমি তার দিকে চেয়ে বললাম, কিভাবে বুঝলেন? হৃদ ভাই বলল, এই যে ফটফট করে কথা বলছো, মন খারাপ থাকলে তো চুপ করে থাকতে। ওনার কথায় নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো, সত্যি কি আমার মন ভালো হয়ে গেছে? সে আবার আমার দিকে চেয়ে বলল, এই বাড়িতে সৌন্দর্য খুঁজতে হলে প্রথমে আমাদের ছাদটাই চোখে পড়বে তোমার। ছাদে চলো, দেখবে মন অনেকটাই ভালো হয়ে গেছে। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। আমার নীরবতার মাঝে হয়তো সে সম্মতি খুঁজে নিয়ে উঠে আমার এক হাত ধরে হাঁটা ধরলো ছাদে যাওয়ার উদ্দেশ্যে। আমি হাঁটছি তার সাথে। মানুষটা অদ্ভুত, হুটহাট নিজের রূপ চেঞ্জ করে ফেলতে পারে। আগের সে আর এখনকার সে পার্থক্যটা অনেক। আজ আকাশ পুরোপুরি পরিষ্কার, চাঁদটাও জলজল করছে। আজ চাঁদের আলো চারদিকে ফুটে উঠেছে। ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে ফুল গাছে ভরা, আর তার মাঝে একটা দোলনা। আমরা দুজন দোলনাটায় পাশাপাশি বসে আছি। সে আমাকে অফার করে চা না কফি। আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম, ইচ্ছা করছে না। সে যেন নাছোড়বান্দার মতো আবার বলল, না বললে তো হবে না। আড্ডা দেওয়ার সময় চা বা কফি হলে আড্ডার মাঝেও একটা ফিল থাকে। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আমি মাথা কাত করানোর ভঙ্গি নিয়ে বললাম, আচ্ছা। সময়টা সুন্দর, সেই সাথে সুন্দর এখানের প্রতিটি মানুষের মন। শুধু অসুন্দর ছিল মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। হুট করে মনে হলো হৃদ ভাইয়ের জন্য যত্ন করে তৈরি করা জিনিসটা তো এখনো দেওয়াই হয়নি, আর ওর হয়তো কফি বানাতে আনতে সব মিলিয়ে একটু সময় লাগতে পারে। এই ফাঁকে নিয়ে আসি তো, কারণ এখন সময়টা সুন্দর। গভীর রাতে ছাদে বসে একাকি দুজন, মাথার উপর চারটা জলজল করে আলো ছড়াচ্ছে। একটা গান মনে পড়লো হুট করে, এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। গানটা মনে পড়লেও এমন কোনো আবেগ এই মুহূর্তে কাজ করছে না। সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমে আসলাম। ব্যাগের ভিতর থেকে ভাঁজ করা পেজটা নিলাম। খাটের উপরে পড়ে থাকা ফোনটায় বারবার সবুজ বাতি জ্বলে উঠছে। তার মানে হয়তো কেউ ফোন বা মেসেজ করেছে। ফোন হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। কল ব্যাক করবো কিনা ভাবতে ভাবতে আবার ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে সালাম না নিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, তুই সবসময় আমায় এভাবে চমকি দিস কেন? আমি একটু মুচকি হেসে বললাম, পছন্দ হয়েছে? সাবিহা বলল, খুব, কিন্তু আমার খারাপ লাগছে। আর সে একটু ভ্রুকুচকে বলল, কেন? সাবিহা বলল, কারণ তুই সবসময় আমায় দিয়ে এসেছিস, সেই ছোটবেলা থেকে। আমি তো তোকে কখনো কিছু দিতে পারিনি। সাবিহা ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে একটু হাসি পেল আমার। আমি বললাম, তুই যেটা দিয়েছিস তা এসবের কাছে কিছুই না। আচ্ছা বাদ দে, নতুন সিম নাকি এটা? সাবিহা বলল, বিকেলে বাসায় আসার পর বক্স খুলে দেখি ফোন। বাবা তো প্রথমে দেখে সেই খেপেছে, ভাবলো কোন ছেলে না কোন ছেলে আমায় ফোন কিনে দিয়েছে কথা বলার জন্য। পরে যখন বললাম তুই দিয়েছিস, তারপর আর কিছুই বলেনি। এতটুকু বলেই কিছুক্ষণ হাসলো সাবিহা। আবার বলল, এরপর বাবাকে বললাম একটা সিম নিয়ে দিতে। তারপর বাবা সন্ধ্যায় বাজারে গিয়ে সিমটা নিয়ে আসলো। আমি স্বাভাবিকভাবে বললাম, আচ্ছা, তো এত রাত অব্দি জেগে আছিস কেন? সাবিহা বলল, রাতে বসে বসে ফোনটা টিপছিলাম, দেখছি কিছুই করতে পারছি না। এরপর পাশের বাড়িতে গিয়ে মাহিন ভাইয়াকে বললাম, সে সবকিছু সেটিং করে দিল। আমি একটু ধমকের স্বরে বললাম, তা কাল সকালেও তো করতে পারতি, এত রাতে অন্য বাড়িতে যাওয়ার কি দরকার ছিল, তাও আবার কোনো ছেলের কাছে? সাবিহা বলল, আরে ধুর, মাহিন ভাইয়া খুব ভালো, আমাকে নিজের বোন বলে ডাকে। এভাবে জোশের বসে হুশ হারাস না, ফ্যামিলি ছাড়া কেউ দুনিয়াতে আপন না। বাকি সবাই আসে আলগা দরদ দেখানোর জন্য, সুযোগ পেলে ঠিকই পেছনে ছুরি বসায়। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে ফোন দিব তোকে। সাবিহা বলল, আচ্ছা।
কথা বলতে বলতে ছাদে এসে বসলাম, ফোনটা রেখে দিলাম। সাবিহা খুব আনন্দে আছে সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে। আমি পেজটা খুলে ছবিটা একবার দেখে নিলাম, তখনই হাতে 2টা কফির মগ নিয়ে হৃদ ভাইয়ের আগমন ঘটলো। আমার পাশে বসে একটা কফির মগ এগিয়ে দিল, আমি তার দিকে কাগজটা এগিয়ে দিলাম। তাতে ছিল একটা ছবি, ওই দিনের বৃষ্টি পড়া, আর সে আমাকে কোলে নিয়ে ছাউনিতলে যাওয়ার দৃশ্যটা আমি নিজেই এঁকেছি। এটা হতে পারে আমার একটা প্রতিভা, ছোট থেকে যা একবার দেখতাম তাই অনুভব করে এঁকে ফেলতে পারতাম। হৃদের মুখের ভঙ্গি দেখে বুঝতে পারলাম সে বুঝে নিয়েছে এটা কিসের দৃশ্য, কারণ ছবিটা যে খুব যত্ন করে মনোযোগ দিয়ে আঁকা। 5 দিন সময় ব্যয় হয়েছে এই ছবির পিছনে। সে অবাক ভঙ্গিতে বলল, তুমি এঁকেছো নিজ হাতে? আমি মাথা নাড়ালাম। সে হাস্যজল মুখে বলল, এই দৃশ্যটা ফ্রেম বানিয়ে আমাদের খাটের মাথার বরাবর দেয়ালে লাগিয়ে দিব। আমি কিছু বললাম না, কফির মগে চুমুক দিলাম। কফি শেষে মগটা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইলাম। পাশ থেকে সে বলল, তখন কাঁদছিলে কেন? বাবা মায়ের কথা মনে পড়ছিল? আমি মন খারাপ করে বললাম, হ্যাঁ, আর একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। সে একটু আগ্রহ দৃষ্টি নিয়ে বলল, কি? ওই দৃশ্যটা, কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যাচ্ছে আর আমি চিৎকার করছি, কিন্তু কেউ আমায় বাঁচাতে আসছে না। আবারও মনে হচ্ছিল আমি আপনার থেকে হারিয়ে যাচ্ছি, এবার বোধ হয় ফিরতে পারবো না আপনার কাছে। আমি কথা শেষ করার আগেই সে আমাকে তার বুকে জড়িয়ে নিল। তার এমন কাণ্ডে আমি একটু অবাক হলেও আমি একদম শান্তভাবে চোখ বুজেছিলাম। চাঁদের কিরণে আরশিকে নিজের সাথে জড়িয়ে রেখেছে হৃদ। 2 চোখ বুজে চুপটি মেরে আছে আরশি। হৃদ তার মাথায় হাত নাড়াচাড়া করতে করতে বলল, তোমার মনে আছে সেই ছোট্টবেলায় আমি তোমাদের বাড়িতে প্রায় যেতাম? আমাকে খুব ভয় পেতে তুমি, কোনো ভুল করলেই ভয়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকতে। প্রথম খুঁজে পেতাম না, কিন্তু পরে তুমি লুকালে বুঝে যেতাম কোথায় আছো, কারণ সবসময় এক জায়গাতে গিয়েই লুকাতে। তবু আমি খুঁজে না পাওয়ার ভান করে তোমাকে খুঁজতাম, আর তা দেখে হাসতো আরশি, আর তা দেখে হাসতো আরিশা। এরপর ভয় কেটে গেলে আবার আমার কাঁধে এসে ভর করতে। ভয়ে যখন কান্না করে দিতে তখন খুব মায়ামনি লাগতো তোমায়, চোখ মুখ লাল করে ফেলতে কান্না করে, তাই বারবার ইচ্ছে করেই কাঁদাতাম। এরপর দুষ্টুমিতে যখন আমায় জ্বালিয়ে মারতে তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে দুষ্ট মেয়েটা বোধহয় তুমি। এরপর বাসায় আসার পর খুব মিস করতাম তোমাকে। তুমি দৃষ্টির আড়াল হয়ে গেলে তা মনে হলেই মন খারাপ হয়ে যেত আমার। এরপর তোমাদের বাসায় আর যাওয়া হতো না, তবে সেই ছোটবেলা থেকেই মাকে বলতাম তোমাকে আমার বউ বানিয়ে নিব। আর দেখো সেটাই হলো, তুমি আমার খুব কাছে, অথচ এখনো মনে হয় সেই বাচ্চাই আছো। তাই তো তুমি কাঁদার সময় দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল আমার সামনে বসে আমার সেই পিচ্চি আরুকে কাঁদতে দেখছিলাম। এতটুকু বলেই আরশির দিকে তাকালো হৃদ। মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজও বলা হলো না মনের কথাগুলো। ভেবেছিল অনেক রাত জেগে আজ আরশিকে তার মনের কথাগুলো বলবে, কিন্তু আরশি যে তার আলতো পরশ পেয়ে অনেক আগেই ঘুমিয়ে গেছে। এরপর কেটে গেল কয়েকদিন। সকালবেলায় নাস্তা শেষে পত্রিকা নিয়ে বসলো রুদ্র চৌধুরী। আজও একটা হতাশার খবর চোখে ভেসে উঠল। শহরের বড় বড় বিজনেসম্যানগুলো কয়দিন পর একটা আত্মহত্যা করছে, আর মরার আগে সব প্রপার্টি কেউ একজনের নামে করে দিচ্ছে। আজও পত্রিকার পাতার তার খুব ঘনিষ্ঠ বন্ধু আব্রাহামের লাশ দেখা যাচ্ছে স্পষ্ট। এই মাসের ভেতরেই 2 জন বিজনেসম্যানের আত্মহত্যা। আর আজ আব্রাহাম রাজীবের সাথে এমন হওয়ায় পত্রিকাটা ফেলে কপালে হাত রাখলেন সে, কারণ কয়েকদিন আগেই তার সাথে 200 কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছিল। আমি তখন ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম, আর তখনই সাবিহার ফোন রিসিভ করতেই শুনলাম মেয়েটা কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, কিরে কি হলো তোর, এভাবে কাঁদছিস কেন? সাবিহা বলল, আমি ধরা পড়ে গেছি রে আরু, বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, অথচ সাব্বিরও এখনো কিছু করতে পারেনি। আমি একটা শ্বাস নিয়ে বললাম, এখন কি করবি? সাবিহা বলল, আমি বুঝতে পারছি না কি করব। এই বলেই এক নাগারে কেঁদে চলেছে সাবিহা। আমি ফোন হাতে চুপচাপ তার কান্না শুনছি, কি বলবো ভেবে পাচ্ছি না। 1 কাপ চা হাতে আমার পাশে এসে দাঁড়ালো হৃদ ভাই। আমি ফোন রেখে বিষণ্ণ মনে ছাদের কর্নিশ ঘষে দাঁড়িয়ে আছি। চায়ের কাপে চুমুক দিয়ে হৃদ আমাকে বলল, মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন, এনি প্রবলেম? আমি গম্ভীর মুখে বললাম, সাবিহার বিয়ের কথা চলছে। আমার কথায় উনি যেন খুব আনন্দ পেয়েছে, হেসে বলল, বাহ, কংগ্রাচুলেশনের কিছুই নেই, সে বিয়েতে রাজি না। উনি একটু ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, হয়তো কারণটা জানতে আগ্রহী। তার দৃষ্টি বুঝতে পেরে আমি বললাম, সে আমাদের এলাকার সাব্বির ভাইকে ভালোবাসে, আর চাচা তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, কারণ সাব্বির ভাই বেকার, মাস্টার্স কমপ্লিট করে অনেকদিন ধরে চাকরির খোঁজ করছে, বাট কোথাও চাকরি হচ্ছে না। তাই একটু আগে সাবিহা ফোন দিয়ে কান্নাকাটি করছিল। হৃদ ভাই আবারও চায়ে চুমুক দিয়ে বলল, সে এখন কি চায়? সে সাব্বির ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, আর চাচা বলেছে সাব্বির ভাইয়ের সাথে তার বিয়ে দিবে না, কারণ সাব্বির ভাইয়ের কোনো চাকরি নেই। আমার কথায় তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে স্বাভাবিকভাবেই বলল, তো তোমার কি উচিত না তোমার বান্ধবীকে হেল্প করার? তোমার দুঃসময়ে সেই তো তোমার পাশে ছিল। আমি মন খারাপ করে বললাম, আমি চাই কিছু করতে, বাট কি করব বুঝতে পারছি না। সে চা শেষ করে বলল, ছেলেটার নাম কি বললা? ও হ্যাঁ, সাব্বির। তাকে বলো ঢাকায় আসতে, আর বলো বাবার অফিসে একটা সিভি জমা দিতে। বাকি সব বাবাকে বলে রাখবো আমি। তার একটা কথায় মুহূর্তেই যেন আমার
চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠলো। এত সহজেই একটা পথ পেয়ে যাব তা আমার ধারণার বাইরে ছিল। আমি হাস্যোজ্জ্বল মুখে বললাম, আচ্ছা আমি আজকেই বলবো। সে এবার পুরোপুরি আমার দিকে চেয়ে বলল, আচ্ছা বিয়ের আগে তুমি এমন কোনো রিলেশন ছিলে না তো? তার এমন প্রশ্নে আমার একটু রাগ হলো। একটু রাগী লুক নিয়ে বললাম, রিলেশনে থাকলে কি আপনাকে বিয়ে করতাম? রিলেশন নিয়ে আমি কখনো ভাবতাম না। আমার একটাই ডিসিশন ছিল যে আমার কপালে লেখা আছে বিয়ের পর তাকেই শুধু ভালোবাসবো, তাই কখনো রিলেশনে যাওয়া হয়নি। আরশি বলল, হ্যাঁ ওসব রিলেশনে জড়ালে কোনো কালেই ভালো থাকতে পারতাম না। এখন যেমন আছি ভালোই আছি। আমিও আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে ভালোবাসেন, আর কি লাগে বলুন? মুহূর্তেই ওনার ভাব চেঞ্জ হয়ে গেল আর বলল, আমি কখন বলেছি তোমায় ভালোবাসি? ওনার কথায় যেন মুখটা হা হয়ে গেল আমার। বলে কি এই ছেলে? এই কয়দিনে কম করে হলেও 2-3 বার বলেছে, আর এখন জায়গায় পল্টি। আমি আর কিছু বলার আগেই উনি হাঁটা ধরলেন। আমি বিড়বিড় করে বলতে লাগলাম, শালা তোর ডাক্তারি না করে এফডিসিতে যাওয়া উচিত। এত অভিনয় এফডিসিতে কাজে লাগালেও এতদিনে অনেক বড় অভিনেতা হয়ে যাইতি, খবিস একটা। দুপুরের জন্য রান্না করছিলাম, কাজের মেয়েটা ছুটিতে গেছে আর মামিকে বললাম আজ আমি রাঁধবো। এবার বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে মোটামুটি রান্না শিখেছি। তখনই তার আগমন ঘটলো। তার দিকে চেয়ে বললাম, আজ এত তাড়াতাড়ি ফিরেছেন যে? হৃদ ভাই বলল, জুম্মা শেষে আবার 3টায় চলে যাব। আচ্ছা তো এখন এখানে এসেছেন কেন? হৃদ ভাই বলল, আমার খুশি। আরশি বলল, আচ্ছা তাহলে আমায় হেল্প করুন। ওকে, ফ্রি যেহেতু আছি তাহলে কাটাকাটির কাজগুলো আমায় দাও, বাকিগুলো তুমি করো। ওর কথায় পেঁয়াজ রসুন মরিচ এগুলো তার দিকে এগিয়ে দিলাম। সে কাটছে। আমি বললাম, সাবিহাকে বলেছি সব, জানেন ও খুব খুশি হয়েছিল। সাব্বির ভাই হয়তো কালকে বা পরশু ঢাকায় আসবে। এই বলেই আমি রান্নায় মন দিলাম। তার দিকে চেয়ে দেখি বেচারা একটা পেঁয়াজ কেটে শেষ করতে পারেনি, তার আগেই কেঁদে দিয়ে দিবে ভাব। কাটছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে, এতে আরো ঝাঁজ লাগছে। সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। আমি তার থেকে ছড়ি আর এগুলো নিয়ে বললাম, হয়েছে, লাগবে না আর হেল্প করা। গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। এটা আপনার অপারেশনের কোনো রোগী না যে কাটবেন আর সেলাই করবেন। ওয়াশরুমে গিয়ে কতক্ষণ চোখে পানি ছিটিয়ে নেন। পরদিন সকাল পেরিয়ে দুপুর হবে হবে ভাব। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। সূর্যি মামা দেখা আজ আর মিলেনি। বর্ষার শেষের দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি বর্ষণ হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত দুটো বাইরে দিয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছি আমি। মাঝে মাঝে ভালোই লাগে এসব ছোটখাটো পাগলামিগুলো। তখনই বাড়ি ফিরলো সে, চুলগুলো ভেজা, শরীরের অনেক অংশেই বৃষ্টি ফোঁটা পরে ভিজে গেছে। তার হাতটা ধরে আমি বললাম, চলুন। হৃদ ভাই বলল, কোথায়? আজ আবারও দুজন মিলে বৃষ্টিতে ভিজবো। হৃদ ভাই বলল, পাগল হলে তুমি? কি সব বাচ্চাদের মতো শুরু করলে? আরশি বলল, কেন, আপনি নিজেই তো বললেন আমি বাচ্চা, তাহলে বাচ্চামি করলে দোষ ধরেন কেন? হৃদ ভাই বলল, দোষ ধরলাম কখন? আমি বলেছি ভিজলে জ্বর আসবে। উনি আর কিছু বলার আগেই আমি এক আঙুল তার ঠোঁটে চেপে ধরে তাকে চুপ করিয়ে বললাম, কোনো কথা না, আপনার ওসব জ্ঞান আজ কানে ঢুকাবো না আমার। বর্ষা শেষের দিকে, আর কয়দিন পর চাইলেও এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না। আপনি না চাইলেও আজ আমার সাথে ভিজতে হবে, একসাথে ভিজবো দুজন। তাকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে ছাদের দিকে হাঁটা ধরলাম আমি। বেটা যাবি না মানে? প্রয়োজনে ফ্লোরে ফেলে পা দুটো ধরে টেনে টেনে নিয়ে যাব, তবুও ভিজতে হবে আজ। আজ সাব্বির ভাই আসলো ঢাকায়, মামার অফিসে সিভি জমা দিল। হৃদ ভাই মামাকে আগেই বলে রেখেছে সব, তাই আর এত কিছু প্রয়োজন হয়নি। হৃদ ভাইয়ের সাথে আমাদের বাসায় নিয়ে এলো তাকে। দুপুরে খেয়ে বিকেলে রওনা দিবে কুমিল্লার উদ্দেশ্যে। এরপর ওখানে সাবিহার বাবার কাছে তার বাবা মাকে পাঠিয়ে কথাবার্তা এগিয়ে রেখে কয়েকদিন পরেই চাকরিতে জয়েন করবে। রাত 8টার পর বাসায় ফিরল হৃদ ভাই। সাধারণত 10টার পর খাওয়া দাওয়া করে ঘুমাই আমরা। ফ্রেশ হয়ে রুমে বসে কলম হাতে সামনে একটা বই নিয়ে কি যেন করছে। আমি তার কাছে গিয়ে সামনে থেকে বইটা সরিয়ে তার কোলে উঠে বসলাম। আমার কাজে হয়তো একটু অবাক হয়েছে সে। আমি ওসব না ভেবে তাকে বললাম, থ্যাংক ইউ। হৃদ ভাই বলল, কেন? এই যে আপনার জন্য সাবিহার স্বপ্নটা পূরণ হবে। হৃদ ভাই বলল, তুমি খুশি? আরশি বলল, হ্যাঁ খুব খুশি, যার কারণে আপনাকে একটা জিনিস দেবো আমি। হৃদ ভাই বলল, কি? চোখ বন্ধ করুন। হৃদ ভাই বলল, কেন? আরশি বলল, ওফ করেন না। হৃদ ভাই বলল, আচ্ছা করলাম, কি দিবে দাও। আমি একটু হেসে এক হাতে তার চোখ দুটো ধরে ছোট্ট করে এক এঁকে দিলাম তার ঠোঁটে। সে কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। এক দৌড়ে মামির কাছে চলে এলাম। এসেই মুখে হাত দিয়ে হেসে দিলাম আমি। রাতে সাবিহাকে ফোন দিলাম। মেয়েটার মনে খুব আনন্দ দেখছি আজকাল। তার সাথে কথা বলে মনেই হয় না সে এতদিন কষ্টে ছিল। এটা তার প্রাপ্তির আনন্দ। ফোনের মাঝে খুব হেসে হেসে কথা বলছে মেয়েটা। আজ খুব হাসি খুশি সে। 2 দিন পর। ফেসবুকে আজকাল তেমন একটা ঢোকা হয় না। ফ্রি সময়ে একটু ফোন হাতে ফেসবুকে প্রবেশ করলাম। কুমিল্লার কিছু বড় ভাইয়ের সাথে অ্যাড আছে ফেসবুকে। ওখান থেকে এক বড় ভাইয়ের আইডিতে একটা পোস্ট দেখে মাথাটা ঘুরতে লাগলো আমার। সারা শরীর কাঁপছে। একপাশে একটা গলা কাটা মেয়ের লাশ পড়ে আছে আর অন্য পাশে সাবিহার একটা ছবি। ফোনটা হাত থেকে পড়ে গেল আমার। খুব কান্না পাচ্ছে, সাথে সারা শরীর কাঁপছে এক মুহূর্তের জন্য, যেন নিজের হুঁশটা হারিয়ে গেছে আমার। আমার এমন অবস্থা দেখে হৃদ ভাই এগিয়ে এসে আমার পাশে বসে কিছু জিজ্ঞেস করলো। কিছুই আমি শুনতে পারছি না। হৃদ ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম আমি।